আসসালামু আলাইকুম, আমি রমিক ইসলাম মুদার বর্তমানে অধ্যয়নরত রয়েছি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো বোর্ডের টপিক দেখে তোমরা বুঝতে পারছো আজকে আমরা কি পড়বো। আজকে আমরা তাপগতিবিদ্যা পড়বো, যা থার্মোডাইনামিক্স নামেও পরিচিত। তো এই তাপগতিবিদ্যা অধ্যায়টা একটু বড় আছে, তো এটা আমাদের হয়তো 6 থেকে 7 লেকচার লাগতে পারে। তো হয়তো আমি বোর্ডে ক্লাস নিচ্ছি, অনেকে স্মার্ট বোর্ডে ক্লাস নেয়। তো ভাবিও না যে খুব একটা খারাপ পড়াবো, তবে চেষ্টা করবো, যদি ভুলভ্রান্তি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান করছি। আচ্ছা, তো তাপগতিবিদ্যা আজকে পড়তেছি। তো সংজ্ঞা টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমি পড়াবো না। আমি মূলত থিওরির দিকে নজর দিব, আর বেস্ট বেস্ট যেগুলো ম্যাথ আছে সেগুলো করাবো। তোমাদের কাজ কি হবে, আমি যেগুলো পড়াইছি সেগুলো ভালোভাবে রিভিশন দেওয়া। দেন ম্যাথ আমি যেগুলো পড়াইছি ম্যাথ ভালোভাবে করবা। দেন কোশ্চেন ব্যাংকে ঢুকবা, দেখবা কোশ্চেন ব্যাংকে সব ম্যাথ পাচ্তেছো, বুয়েটের কোশ্চেন ব্যাংক হোক বা যে কোনো কারো কোশ্চেন ব্যাংক হোক, দেখবা সব ম্যাথ পাচ্তেছো। তারপর কি করবা, নর্মালি যেখানে সেখান থেকে ম্যাথ প্র্যাকটিস করবা। আর ওই যে কাকে বলে সেই জিনিসগুলো তুমি নিজের দায়িত্বে পড়ে নিবা, বুঝছা? এটা তোমার দায়িত্ব। ওকে, তো শুরু করতেছি। তো তাপ গতিবিদ্যা, এখানে তো শুরুতেই কি আসতেছে, তাপ গতিবিদ্যা, তাপ রিলেটেড কিছু আসতেছে না? তো তাপ রিলেটেড কিছু কি কি দিতে পারে বলতো? তাপকে আমরা কি দেখতে পারি, তার একটা তাপ থাকে। তো আমাদের তাপের সাথে সাথে কি থাকে, তাপমাত্রাও থাকে না আশেপাশে, এটাকে আমরা কি দেখতে পারি, তাপমাত্রা না? তো এই তাপগতিবিদ্যা দুইটা রিলেটেড জিনিস, একটা হচ্ছে তাপ, একটা তাপমাত্রা। খুবই ইম্পর্টেন্ট, এই জিনিস দুটো বুঝতে হবে। তাপের ইংলিশ কি লিখতে পারি, হিট। তাপমাত্রা কি বলতে পারি, টেম্পারেচার। টেম্পারেচার, ওকে। তো তাপ এবং তাপমাত্রা, দেখো কি তোমরা শোনো না, একটা জায়গায় আমরা তাপ দিচ্ছি বা হিট দিচ্ছি, ওভেনে হিট দেওয়া হচ্ছে, এর ফলে কি হচ্ছে, বস্তুটা গরম হচ্ছে। আবার কি বলো, তাপমাত্রা পরিবর্তন হইতে পারে, তাই না? এরকম তো শিখছি। তো এটার পর থেকে আমরা শিখবো হচ্ছে তাপীয় সংস্পর্শ। তাপীয় সংস্পর্শ, এখন দেখো তাপীয় সংস্পর্শ জিনিসটা কি। তুমি দেখলে যে তোমার কাছে ধরো একটা চা আছে, এই চাটা ধরো একটা গরম চা, ওকে। তো তুমি যখন এই চায়ের কাপটাকে হাত দিয়ে ধরো, তখন কি তোমার গরম লাগে না? গরম তো লাগে। তো এটাকে আমরা কি বলতে পারি, তাপের যখন সংস্পর্শে আসবা বা তাপ যখন গায়ে হাত লাগতেছে, তখন তুমি একটা অনুভূতি পাচ্ছ, এটাই হচ্ছে আমার তাপীয় সংস্পর্শ। আমরা তখন কি তাপের অনুভূতি পাচ্ছি, তাই না? তো আমরা এখন চলো নেক্সট টপিকে চলে যাই। তো এটার পর আমরা শিখবো হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা কি বলে, দুইটি বস্তু যদি পৃথক পৃথক ভাবে, আবার বলতেছি, দুইটি বস্তু যদি পৃথক পৃথক ভাবে তৃতীয় বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে থাকে, তাহলে মনে রাখবা যে ওই দুইটা বস্তু পরস্পরের সাথে তাপীয় সংস্পর্শে আছে। তার মানে কি বুঝতে পারতেছি, তিনটা বস্তুই তাপীয় সংস্পর্শে আছে। চলো আমরা ইয়াটা লিখি। তো কি এটা, তাপগতিবিদ্যার তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তো এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা কি বলতেছে আসলে, দুটি বস্তু যদি তৃতীয় বস্তুর সাথে পৃথক পৃথক ভাবে তাপীয় সংস্পর্শে থাকে, কি তাপীয় সংস্পর্শে থাকে, দেখো কি দেখছি, যে দুইটি বস্তু যদি তৃতীয় বস্তুর সাথে পৃথক পৃথক ভাবে তাপীয় সংস্পর্শে থাকে, তবে কি ওই দুটি বস্তু নিজেদের সাথে তাপীয় সংস্পর্শে তাপীয় সংস্পর্শে আছে। তো দেখো, ধরো এটা একটা এগ বস্তু, এটার বর্তমান তাপমাত্রা ধরা হচ্ছে 30°C, ওকে। আবার দেখ বি বস্তু, এটারও তাপমাত্রা ধরো 30°C,
এখন কি বলছে, আরেকটা ধরো সি বস্তু আছে, তুমি বললা যে এ এবং বি বন্ধু দুইটা, এ এবং বি যে বস্তু দুইটা আছে এই সি বস্তুর সাথে লাগালাগি অবস্থায় আছে, তাহলে কি তাপীয় সংস্পর্শে আছে, লাগালাগিও থাকতে পারে বা একটু দূরে থাকতে পারে, একই তাপমাত্রা তাপীয় সংস্পর্শে আছে। তখন কি বলতে পারি, তাহলে বি ও সি, এ এবং সি পরস্পরের সাথে তাপীয় সংস্পর্শে আছে, আবার কি বি ও সি পরস্পরের সাথে তাপীয় সংস্পর্শে আছে। তাহলে আমরা কি বলতে পারি, এ ও বি ও পরস্পরের সাথে তাপীয় সংস্পর্শে আছে। ওকে, মনে থাকবে। আচ্ছা, ওকে। তো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র শিখছি। তো তাপগতিবিদ্যার এই শূন্যতম সূত্র থেকে এমন একটা এমসিকিউ আসতে পারে, সেটা আমরা করাবো। এটা সাধারণত মেডিকেলে আসে বেশিরভাগ। তো দেখো কি লিখছি, প্রকৃতিতে তাপমাত্রা নামক তাপগতি ও চলরাশির পরিচয় পাওয়া যায় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে। এটা হচ্ছে তোমাদের মনে রাখা দরকার, মানে রাখতেই হবে, তাছাড়া দেখবা যে কোনো না কোনো পরীক্ষা এটা চলে আসছে। আচ্ছা, তো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র শেষ। এবার আমরা এই টেম্পারেচার মাপামাপি নিয়ে কাজ করবো বিভিন্ন স্কেলে। তো আচ্ছা, এই বিভিন্ন স্কেলে যে আমরা মাপামাপি করবো, এটাকে কি না কি নাম দিতে পারি আমরা? থার্মোমিতি, থার্মোমিতি, তাই না? তো এই দেখো, তো এই থার্মোমিতি মাপার জন্য, আচ্ছা দেখো, আমরা কিন্তু বিভিন্নভাবে অনেক কিছু মাপতে পারি একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। যেমন ধরো তুমি বাসে করে যাচ্ছ, ধর সাপোজ বাসে করে যাচ্ছে, আরেকটা বাসে করে আরেকজন যাচ্ছে, ধরো ওর বেগ একটু বেশি, তুমি কি দেখবা ও একটু স্লো, একটু তোমার চেয়ে একটু জোরে যাচ্ছে, একটু জোরে যাচ্ছে, বাট বাহিরের একটা মানুষ কি দেখবে, ও দেখবে যে না, ওই বাসটা তো অনেক জোরে যাচ্ছে এই বাসের তুলনায়। এক একজনের সাপেক্ষে এক একটা না। তো আমরা ঠিক তেমনই এই থার্মোমিটারে দুই ধরনের বিন্দু পাওয়া যায়, একটা হচ্ছে দ্বিস্থির বিন্দু আর একটা হচ্ছে এক স্থির বিন্দুর সাপেক্ষে এই পরিমাপগুলো আমরা করে থাকি। তো কয় ধরনের বিন্দু? দ্বিস্থির বিন্দু, দ্বিস্থির বিন্দু, আরেকটা কি এক স্থির, এক স্থির বিন্দু। আচ্ছা, তো দ্বিস্থির বিন্দুর ক্ষেত্রে কোনগুলো কোনগুলো হবে বলতো? দ্বিস্থির বিন্দুর ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। ওকে, তো এগুলোর ক্ষেত্রে কি হয়, পানির গলনাঙ্ক আর হচ্ছে পানির স্ফুটনাঙ্ক, পানির স্ফুটনাঙ্ক। এটা কি গলনাঙ্কটা কি নিম্ন বিন্দু না 0°C, আর কি স্ফুটনাঙ্ক কত পানির 100°C। তো পানির গলনাঙ্ককে আমরা কি বলবো, নিম্ন স্থির বিন্দু। ওকে, কি বলবো, নিম্ন স্থির বিন্দু। স্ফুটনাঙ্ক কি হবে তাহলে, উচ্চ স্থির বিন্দু না? উচ্চ স্থির বিন্দু। আর এক স্থির বিন্দু কোনগুলা? এক স্থির বিন্দু কার সাপেক্ষে মাপবো আমরা? পানির ত্রৈধ বিন্দু আছে না, TR দিয়ে প্রকাশ করা হয় এটাকে। তো পানির ত্রৈধ বিন্দুর সাপেক্ষে। তো আমরা এই ত্রৈধ বিন্দুকে কি দ্বারা প্রকাশ করবো? TR। আচ্ছা, পানির ত্রৈধ বিন্দুটা আসলে কি? যে তাপমাত্রায় পানি কঠিন, তরল এবং বায়বীয় তিনটা অবস্থায় থাকতে পারে, তাকে আমরা কি বলবো, পানির ত্রৈধ বিন্দু। মনে থাকবে। তো এখন আমরা বিভিন্ন চলরাশি এই যে তাপমাত্রা পরিমাপ নিয়ে কথা বলবো। চলো, আমরা মূলত প্রথমে দ্বিস্থির বিন্দুর পরিমাপটা শিখবো, দেন ত্রৈধ বিন্দুটা শিখবো। ওকে, এক স্থির বিন্দু যেটাকে বলে। ওকে, তো শুরু করা যাক। তোমরা তো থার্মোমিটার দেখছো, সবাই দেখছো কিনা বলো? থার্মোমিটার দেখছো না? বাসা বাড়িতে সবারই থার্মোমিটার আছে আশা করা যায়। তো চলো আমরা কয়েকটা থার্মোমিটার বুঝলি, 8 বাজে হচ্ছে, মাফ করে দিও। আচ্ছা দেখো, ধরো আমি 3টে থার্মোমিটার করছি, বুঝলা? এখন তোমরা বিভিন্ন এককে আমরা নিয়ে যাবো। দেখো, ধরো থার্মোমিটার এখানে দাগ কাটা দেখো না অনেকগুলা, তো আমরা 2টা দাগ কাটা দেবো সবগুলোর জন্য। দেখো তো সবগুলো থার্মোমিটারের সাইজ একই না, দেখো তো সবগুলো থার্মোমিটারের সাইজ একই না।
সাইজ একই কিন্তু। তো আমরা এরকম দুইটা বিন্দু নিব, একটা নিব হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু, একটা নিব হচ্ছে নিম্ন স্থির বিন্দু। তো নিম্ন স্থির বিন্দু কোনটা, নিচেরটা, এটা হচ্ছে নিম্ন আর এটা হচ্ছে উচ্চ। তো ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে মনে রাখবা, ডিগ্রি সেলসিয়াসের সাপেক্ষে যখন কাজ করব, ডিগ্রি সেলসিয়াস, ওকে, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন, রোমান স্কেল, আর একটা নর্মাল একটা স্কেল তুমি যেটা জানো না, এটাকে আমরা ধরলাম থেটা স্কেল বা থেটা সি স্কেল ধরলাম, ইচ্ছা মতো নাম, ওকে, বা এটা আমার নিজের নাম করে করবো, এম স্কেল করবো, আমার নাম নুদার, আমি করলাম এম স্কেল, ওকে। তো সেলসিয়াসের ক্ষেত্রে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিন্দু কোনটা, পানির কোনটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিন্দু বা হচ্ছে স্থিরাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস, ওকে। তো এটার জন্য 100 ডিগ্রি সেলসিয়াস, আর নিম্ন কত, 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না? একইভাবে এটার এই বিন্দু দিলাম। ফারেনহাইটের ক্ষেত্রে যেটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু সেটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, আর উপরেরটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, ওকে। আচ্ছা, কেলভিন স্কেলের জন্য কত হবে, 273 কেলভিন, আর এইখান থেকে হবে হচ্ছে 373 কেলভিন, ওকে। রোমান স্কেলের জন্য কোনটা হবে, রোমান স্কেলের জন্য হবে হচ্ছে 0 কেলভিন, আর এটা হবে হচ্ছে 80 কেলভিন। আরো স্কেল আছে, রন্টোজেন এরকম একটা স্কেল আছে, আমার মনে হয় তেমন একটা। তো এটার জন্য ধরলাম, এটা তো হচ্ছে সর্বনিচের বিন্দু, তাই না, থিটা ইনিশিয়াল দিলাম, সর্বোচ্চ বিন্দুকে দিলাম থিটা ফাইনাল, এটার জন্য মানে আমার স্কেলটার জন্য, ওকে। তো দেখো তো, আমি একটা ধরো একটা পরিমাপ করলাম, থার্মোমিটার দিয়ে পরিমাপ করলাম, তোমার বডি টেম্পারেচার থার্মোমিটার দিয়ে পরিমাপ করলাম। ধরো একটা এখানে একটা থার্মোমিটারে তোমার পার্ট আসছে, এখানে একটা পার্ট আসছে, ধরো এটার পার্ট হলো সি, এটার জন্য, তাই না, এটার জন্য সি, এটার জন্য কি হবে, এটার জন্য কি হবে এফ, এটার জন্য কে, এটার জন্য আর এটার জন্য ধরলাম এন, ওকে। তুমি এইটা হচ্ছে পার্টটা বের করতে যাচ্ছ, ওকে। তো দেখো, আমরা সবগুলোর জন্য এখানে ধরো এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি, ওকে। এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি বিন্দু, এটা সি বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এখন দেখো, তুমি যদি এই বিন্দুগুলোকে একটা গ্রাফে প্লট করতে পারো না, দেখো তো সবগুলো তো সেম, সাইজও সেম, সবকিছু সেম না, দেখো তো। তো এখান থেকে আমরা যদি একটা অনুপাত নেই, দেখো তো কিসের অনুপাত নেওয়া যায়, বিসি বাই এসির অনুপাতটা যদি নেই আমি, দেখো তো বিসি বাই এসি সবগুলোর ক্ষেত্রে একই করবো, দেখো তো সবার ক্ষেত্রে সেম হবে না, বিসি কতটুকু, এতটুকু, 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 সবার ক্ষেত্রে সেম। আবার এসি দেখো কতটুকু, এতটুকু, 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 সবার ক্ষেত্রে বিসি বাই এসি সেম হবে না, সেম তো হওয়ার কথা। তো বিসির মান কতটুকু, দেখো তো, সরলরেখা তো তোমরা সবাই পড়ে থাকো, পড়ার কথা, দেখো তো, যদি না পড়ে থাকো দেখো, বিসির মান এইটুকু না, সিটা ঊর্ধ্ব, সি থেকে 0 বাদ দিলে এইটুকু মান পাবো না। গ্রাফে প্লট করো, ধরো গ্রাফে প্লট করছি, এটা সির মান ধরো 5, এটা 0, এখন এদের দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে, কি হবে 5 - 0 না, তো একইভাবে এটার ক্ষেত্রে কি হবে সি - 0, ওকে। তো বিসি সমান সমান কি লিখতে পারো, সি - 0। আবার দেখো এসি সমান সমান কি লিখতে পারো, 100 - 0, ওকে, 100 - 0। একইভাবে দেখো ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে নিম্ন কত আর এফ কত, আমার এইটুকু চাই, F - 32, ওকে। সো এটা কি হবে F - 32, 212 - 32 না, এখন এসি সমান সমান, তাহলে কি লিখতে পারি 212 - 32। আবার দেখো কেলভিনের ক্ষেত্রে কি হবে, K - 273, বিসি সমান সমান K - 273, এসি সমান সমান করি 373 - 273, সবার 373 - 273। রোমান স্কেলের জন্য কি হবে R - 0 বাই 80 - 0। আচ্ছা, এটা যেহেতু নতুন স্কেল আমি এটা লিখে দিই রোমান স্কেল, ওকে। এটা হচ্ছে কেলভিন স্কেল, কেলভিন, এটা হচ্ছে ফারেনহাইট, বানান ভুলে গেছি, সেলসিয়াস স্কেল, ওকে, মনে থাকবে। আর এটা হচ্ছে কি স্কেল, নুদার স্কেল, বা তোমার নামের একটা স্কেল তুমি নিজে বানিয়ে নিতে পারো। তো এটার জন্য কি লিখতে পারো, নুদার স্কেলের জন্য মান কি, এটা বের করবা, তো এন মাইনাস থিটা ইনিশিয়াল, কি পাইলাম বিসি, আমার কি দরকার নিচের জন্য এসি দরকার, থিটা ফাইনাল মাইনাস থিটা ইনিশিয়াল, এই যে তোমার স্কেল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা কি স্কেলগুলোর মধ্যে একটা সম্পর্ক পাইলাম না, তো এখান থেকে কি লিখতে পারি, এটা টপিকটার নাম দেখা যেতে পারি কি, বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, বিভিন্ন
স্কেলের মধ্যে সম্পর্ক। ওকে, তো আমরা কি করলাম, বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক বের করলাম। তো দেখো এখানে তো কেমন c - 0 100 - 0, এখন আমি এগুলোকে সুন্দর করে লিখতে পারি না, দেখো তো কেমনে দেখা যায়। c/100 লিখতে পারি না, দেখো তো c/100 লিখতে পারি তো। c/100 সমান সমান f - 32, 212 থেকে 32 বিয়োগ করো, কত হয়? 180। 180 লিখতে পারি, সমান সমান কি লিখতে পারো? k - 273/100 সমান সমান কি লিখতে পারো? r/80 সমান সমান এই যে তোমার স্কেল n - থিটা ইনিশিয়াল বাই থিটা ফাইনাল মাইনাস থিটা ইনিশিয়াল। এই যে আমরা সুন্দর করে একটা জিনিস বানাই দিছি না, এই জিনিসটা তোমরা পারলে মুখস্থ করে ফেলো। ওকে, মুখস্থ করে ফেলো, করতেই হবে। c/100 সমান f - 32/180 is equals to k - 273/100 is equals to r/80। ওকে, এইটুকু ফুলটুকু মুখস্থ করে ফেলো। এখন দেখো, এখন তো আমাকে বলবে যে হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট নিয়ে যাও, ফারেনহাইট থেকে রোমানে নিয়ে যাও, বা হচ্ছে কেলভিনে নিয়ে যাও, তাই না? বলবো তো অবশ্যই। তো কি করবা, যখন এই দুইটার মধ্যে থাকবে, তো এটার জন্য দেখো তো 20 × 5 = 100, 20 × 9 = 180। c/5 সমান সমান কি লিখতে পারো? f - 32/9। এই যে একটা পেয়ে গেলাম। ওকে, তো দেখো এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক নেই, নিচে নিচে 100 আছে, দুইটারই 100 কাটে দিই। c সমান সমান k - 273। c সমান সমান তাহলে কি লিখতে পারি? k সমান সমান কি লিখতে পারি? k সমান সমান c প্লাস 273। এর জন্য আমরা ডিগ্রি কেলভিনে পাওয়ার জন্য ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করি। আমার দেখো রোমান স্কেল, এটা তো পারবা, আমি জাস্ট তোমাকে নর্মাল গুলো দেখাই দিলাম যেগুলো দরকার আসলে। ওকে, মনে থাকবে, আশা করি এটা মনে থাকবে আর সবাই বুঝতে পারছো। খুব ইজি একটা টপিক। ওকে, দেখো এই জিনিসটা মুছে দিচ্ছি, উপরে জিনিসটা এখনো মুছবো না, আর একটু কিছু কাজ আছে। দেখো আমরা এগুলার ক্ষেত্রে কি করতেছিলাম, দেখো তো উপর থেকে কি সি যেটা বিন্দু বের করতে বলতেছে সেটা থেকে নিম্ন স্থিরাঙ্ক বিয়োগ করতেছিলাম, বা কি করতেছিলাম, ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক নিচে বিয়োগ করতেছিলাম, তাই না? তো দেখো এখানে কি লিখতেছি, নিচের জায়গাটা আমার অলরেডি কি নিয়ে কাজ হচ্ছে? ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক না? নিচে কি কাজ করতেছি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এটা নিয়ে কাজ করতেছি না? অলওয়েজ নিচে যে কোনো কিছু হইতে পারে, উপরে c - 0, f - 32, k - 273, বাট নিচটাই কি করতেছি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কাজ করতেছে, তাই না? তো এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক বিয়োগটা আমি একে ভাগ সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি। কি দ্বারা প্রকাশ করতে পারি? ভাগ সংখ্যা। অনেক কোশ্চেনে দেখবা যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কথা না বলে বলছে ভাগ সংখ্যা এত, ভাগ সংখ্যা এত, ভাগ সংখ্যা এত। বুঝতে পারছি, আশা করি এটা কোনো প্রবলেম হবে না, বুঝছি? ওকে, তো আমরা এই টপিকটা মোটামুটি শেষ। এবার আমরা এই টপিক থেকে আসা কিছু ম্যাথ করব। সবাই ক্যালকুলেটর হাতে নিয়ে বসে পড়ো। তো আমরা এখন ম্যাথ করব। এই চ্যাপ্টারটা অনেক মজা যদি তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারো। দেখো লেখো তোমরা, একটি কক্ষের তাপমাত্রা °C। ওকে, একটি কক্ষের তাপমাত্রা 40°C। তো কি হবে, আমি কি বললাম, এটা কি সেলসিয়াস আছে না? আমি বললাম যে ফারেনহাইট স্কেলে বা কেলভিন স্কেলে। আমরা বললাম যে কেলভিন স্কেলে, কেলভিন এবং ফারেনহাইট স্কেলে, ফারেনহাইট স্কেলে এর তাপমাত্রা কত? ওকে, আমরা লেখা একটু খারাপ, বুঝার ট্রাই করি, আমি যেহেতু মুখে মুখে বলে দিচ্ছি। দেখো কি বলছে, একটি কক্ষের তাপমাত্রা দেওয়া আছে 40°C, কেলভিন এবং ফারেনহাইট স্কেলে এর তাপমাত্রা কত? ওকে, তো আমরা কি জানি, c/5 এটা সূত্র পড়ছি না? c/5 সমান সমান f - 32/9, তাই না? এটা তো সূত্র পড়ছি, তাই না? তো এখানে কিসের মান দেওয়া আছে? ডিগ্রি সেলসিয়াসের মান। তাহলে ডিগ্রি সেলসিয়াসের মান কত? 40/5 সমান সমান f -
32/9। তো এখান থেকে আমরা কি বের করে নিব ইয়ার মানটা। চলো ক্যালকুলেটরে করি, আমি করি তোমরা করো। কি 40 থেকে 5 কি হয় 8, সমান সমান কি লিখতে পারো x - 32/9। তাহলে কি আসতেছে দেখো তো 104। তো আমার অ্যান্সারটা কি 104 ডিগ্রি ফারেনহাইট। x সমান কি লিখতে পারো 104 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তো আমার একটা অ্যান্সার হয়েছে। যখনই অ্যান্সার বের হবে সাথে সাথে সুন্দর করে একটা বক্স করে রাখবা, তাহলে কি হবে স্যাররা সুন্দর মতো বুঝতে পারবে। এখন এখানে অ্যান্সার লিখবা না, দয়া মায়া করে অ্যান্সার লিখবা না, অ্যান্সার লিখলে স্যাররা ওই লেখার মধ্যেই তো হয়ে গেল। তার বাট বক্সটা তো একটা ব্যতিক্রমী জিনিস না, স্যারদের বেশি নজরে আসবে। ওকে, তো দেখো এবার কি আছে কেলভিনে আবার ফারেনহাইট নিয়ে গেছি, এবার কিসে নিয়ে যেতে হবে কেলভিনে। ওকে, তো কেলভিনের জন্য কি শিখছি, কেলভিন সমান সমান কি সি প্লাস 273 যোগ করলে আমার কেলভিনে নিয়ে যাওয়া হয়। তো সি কত 40 প্লাস 273 কত হয় দেখো তো, মুখে মুখে সেই হিসাব পাওয়া যায় না। 273 কে 27 দিয়ে দাও, কত হয় 300। 27 দিয়ে দিলা 40 হইতে কত লাগে 13, তাহলে কি হচ্ছে 313 কেলভিন। ওকে, মুখে মুখে হিসাব হয়ে গেল। ওকে, দেখো সুন্দর করে আমি বক্স করে দিচ্ছি। বুঝছো তোমরা, আশা করি ম্যাথটা বোঝার কথা, খুবই সহজ একটা ম্যাথ ছিল। আচ্ছা, এবার যে ম্যাথটা করবো সেটা হচ্ছে এবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। দেখো কত সেলসিয়াস তাপমাত্রায়, আচ্ছা কত সেলসিয়াস তাপমাত্রায় না লিখে লেখো যে কত তাপমাত্রায়। ওকে, কত তাপমাত্রায়, কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের, ফারেনহাইট স্কেলের কি বলছি পাঠ সমান হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বিভিন্ন প্ল্যাটফর্মে এই অঙ্কটা করায়, আমি করাচ্ছি। দেখো কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল পাঠ পরস্পর সমান হবে। ওকে, তো দেখো কত তাপমাত্রায় বলছে সেলসিয়াস এবং, তো আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সম্পর্কে তো জানি। তো আমরা কি করবো লিখে ফেলবো দিয়ে c/5 সমান সমান f - 32/9। তো এখানে আমরা শর্তটা কি বলছে দেখো, শর্তটা কি বলছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্টটা সমান হবে, তার মানে কি c = f হবে। c = কি হবে f। ওকে, তো c/5, c এর জায়গায় c রাখো, f এর জায়গায় জাস্ট c টা বসায় দাও, কত আসে বের করো। এখান থেকে c আসবে, দেখো কত আসে, c আসবে হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে f টা কত আসবে -40 ডিগ্রি ফারেনহাইট। পার্টটা সমান হয়েছে না দুইজনের, একক আলাদা হোক পার্ট তো সেম হচ্ছে, তাই না? তো বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, পরে অঙ্কে চলে যাচ্ছি। এবার আমরা নিজেরা নিজেরা একটা স্কেল বানাবো। ওকে, দেখ কোশ্চেন হইল এ ও সি তাপমাত্রার, স্কেল, তাপমাত্রার স্কেল দুটির মধ্যে দেখা খুবই খারাপ, স্কেল দুটির মধ্যে সম্পর্ক দেওয়া আছে একটা a-32/120 সমান সমান c-92/240। ওকে, দেওয়া আছে। এখন বলছে কোন তাপমাত্রায়, কোন তাপমাত্রায়, কোন তাপমাত্রায় দুটি স্কেলের পাঠ সমান হবে। দেখো তো একই ম্যাথ না, তো কি বলছে দুইটা স্কেলের মধ্যে সম্পর্ক দেওয়া আছে, আগের মতোই দুইটা স্কেলের মধ্যে সম্পর্ক বের করছি। দেন কি করতে হবে এ এবং সি কি সমান, এটাই দেখো। তাহলে কি লিখতে পারি a-32/120 সমান কি লিখতে পারো c-92/240।
তো এ আর সি তো সমান হবে এখানে, এটাই তো শর্তে দেওয়া আছে তাই না? তো এখানে থেকে সির বদলে কি লিখতে পারি, এ লিখতে পারি। তো এখান থেকে যদি আমি এর মানটা ভ্যালু বের করি তাহলে এর ভ্যালুতে আসবে হচ্ছে, তোমরা করো ফার্স্ট করো, x minus 32 by 120 is equals to কি লিখতে পারি আমরা, x minus 92 by 240। এখান থেকে আসতে হচ্ছে -28 তাই না? এর সমান সমান কি -28। এখন তো তুমি দেখো এটা কি ডিগ্রি সেলসিয়াস না ফারেনহাইট কিচ্ছু জানো না, লিখে দাও এখন, যাই না কিছু এখন। ওকে, এর সমান সমান -28, তাহলে সিউ সমান সমান -28, এ এবং সি তো সেম তাই না? বুঝতে পারছি? ওকে, পরের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা লেখো, একটি থার্মোমিটারের প্রাথমিক অন্তর 70টি সমান ভাগে এবং অপর একটি থার্মোমিটারের প্রাথমিক অন্তর 140টি সমান ভাগে বিভক্ত। ওকে, তো প্রাথমিক নিম্ন স্থিরাঙ্ক -3 ডিগ্রি এবং অপরটির হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এখন কি বলছে, কোনো তাপমাত্রায় দ্বিতীয় থার্মোমিটারে 140 ডিগ্রি হলে প্রথম থার্মোমিটারে তাপ কত হবে? ওকে, তোমরা অঙ্কটা দেখতে থাকো, আমি একটু আসতেছি। আচ্ছা দেখো, চলে আসছে। একটি থার্মোমিটারের প্রাথমিক অন্তর দেওয়া আছে 70টা সমান ভাগে এবং অপর একটি থার্মোমিটারের প্রাথমিক অন্তর 140টি ভাগে বিভক্ত। কি বলছে, প্রাথমিক নিম্ন স্থিরাঙ্ক -3 ডিগ্রি সেলসিয়াস এবং অপরটির দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এখন বলছে কোন তাপমাত্রায় দ্বিতীয় থার্মোমিটারে 140 ডিগ্রি পাঠ দেখাইছে। ওকে, প্রথম থার্মোমিটারে তা কত হবে? এখন দেখো আমরা কি বলছি, ওই যে প্রাথমিক অন্তর বা ভাগ সংখ্যাটাকে নিচে রাখবো, এটাকে কি লিখতে পারো, কত ভাগে ভাগ বলছে না, 70টি সমান ভাগে, তার মানে এটাই আমার ভাগ সংখ্যা তাই না? দেখো দুইটা ক্ষেত্রে বলছে প্রাথমিক অন্তর 70টি সমান ভাগে, তার মানে এটাই ভাগ সংখ্যা। তো আমরা কি বলছি, সবসময় নিচে জায়গায় কি যাবে, ভাগ সংখ্যা যাবে তাই না? তো দেখো দুই পাশে সুন্দর করে সমান সমান দাগ দিয়ে নিলাম দুইটার ক্ষেত্রে। তো নিচেরটার ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে কয় ভাগে, 70 লিখলাম 70, পরেরটার ক্ষেত্রে কত ভাগে, 140টা ভাগে, এখানে লিখে দিলে 140। ওকে, বুঝছি। এবার দেখো এই কাজটা আমার শেষ, এবার আমি উপরের কাজটা না, উভয়ের ক্ষেত্রে প্রথমটার প্রাথমিক স্থিরাঙ্ক কত বলছে, প্রথমটার -3 না, বাট প্রথমটার তো মান জানো না, প্রথমটার থার্মোমিটারের পার্টটাই তো বের করতে বলছে তাই না? তো a -3 না, দেখো তো
এটা থেকে তো বিয়োগ করা লাগে, তো -3 থেকে বিয়োগ করো a মাইনাস -3। দ্বিতীয়টার পার্ট কত দেখাচ্ছে দেখো তো, 140 না, 140 মাইনাস কত, নিম্ন কত 30, তো 30। তো এখান থেকে এর ভ্যালু আমি বের করলে কি আমার অ্যান্সার চলে আসবে না? এর পার্ট কত, তো ভ্যালু বের করে ফেলো, কত আসে, x plus 3 by 70 is equals to 140 minus 30 by 140। ওকে, সো মানটা আসছে 52, সুন্দর সুন্দর 52 আসছে, a is equals to 52। ওকে, এটাই হলো অ্যান্সার, মনে থাকবে এ সমান সমান 52। আচ্ছা, ওকে, সো এ সমান সমান 52। তো আমরা এবার একটা খুবই সুন্দর গ্রাফের ম্যাথ করবো। এই ম্যাথটা আমি আসলে মানুষের কাছ থেকে নিচ্ছি, নাম না এখন না বলি। দেখো দেখাচ্ছি অঙ্কটা। কোন বস্তুর ফারেনহাইট তাপমাত্রা বনাম সেলসিয়াস তাপমাত্রায় লেখচিত্র দেখানো হলো। লেখচিত্র দেখানো হলো। লেখটি সেলসিয়াস তাপমাত্রা অক্ষের সাথে সেলসিয়াস তাপমাত্রা অক্ষের সাথে সঙ্গে যে কোণে আনত তা নির্ণয় করো। ওকে, দেখো কি বলছে, কোন বস্তুর ফারেনহাইট তাপমাত্রা বনাম সেলসিয়াস তাপমাত্রা লেখচিত্র দেখানো হয়েছে। তো আমরা মনে রাখবো যেটা বনাম যেটা যখনই এরকম আসবে, ফার্স্ট একটা y অক্ষ বরাবর আছে, সেকেন্ডটা x অক্ষ বরাবর আছে। তো কি কি দেওয়া আছে, কোন বস্তুর ফারেনহাইট তাপমাত্রা বনাম সেলসিয়াস তাপমাত্রায় লেখচিত্র দেখানো হলো। লেখটি, আচ্ছা কি লিখছি, লেখটি সেলসিয়াস তাপমাত্রা অক্ষের সঙ্গে যে কোণে আনত তা নির্ণয় করতে বলছে। ওকে, তো এটার জন্য দেখো একটা কোণে আনত বলছে, তার মানে নিশ্চয়ই একটা সরলরেখা আছে। তো এই সরলরেখা বের করার জন্য তো আমার একটা সমীকরণ জানতে হয়, তাই না? তো সেই সমীকরণটা এখন আমরা বের করবো। দেখো প্রথমে মনে রাখতে হবে যে কোনটা বনাম চাইছে, ফারেনহাইট তাপমাত্রা বনাম সেলসিয়াস। তার মানে আমাকে একটা লেখ আট করে দিব, আগে একটু লেখ আট করে দিব, মানে এই যে অক্ষটা। ওকে, তো অক্ষে কি লিখবো, প্রথমে y অক্ষ বরাবর কি দিব, f দিব, এই বরাবর কি দিব, সেলসিয়াস সিস্টেমটা দিব। ওকে, বুঝছি। এবার দেখো আমরা কি জানি, c/5 সমান f মাইনাস 32/9 লিখতে পারি। এখন দেখো 9টাকে এই পাশে পাঠাও, 9c/5 সমান f মাইনাস 32 লিখতে পারো না? তো f সমান কি, যেটা y অক্ষে থাকবে সেটাকে আমি আলাদা লিখবো। কেন লিখবো সেটা বুঝাচ্ছি। 9c, এটাকে কি লিখতে পারি, 9c/5 প্লাস 32। কেন আলাদা লিখতাম বুঝো তো, y is equals to সরলরেখার সাধারণ সমীকরণটা কি, y is equals to mx plus c। এটার সাথে তুলনা করা তো, y is equals to m into x plus c। এখানে c টা কত, 32, m টা কত, 9/5, x টা কি, এই যে c। বুঝতে পারছি? তো এখান থেকে m কত আসতেছে, 9/5। তো এটা কিসের একটা সমীকরণ, সরলরেখার সমীকরণ না? এটা কি মূলবিন্দু কবি না, কি আছে, c আছে। সিটা কি, y অক্ষের খণ্ডিতাংশ। সিটা কি, এটা অনেকেই বোঝে না। সিটা কি, y অক্ষের খণ্ডিতাংশ। তার মানে কি, এটা কি সূক্ষ্মকোণ তৈরি করবে না, 9/5 সূক্ষ্মকোণ তৈরি করবে। তো এই যে আমরা যাবে। ওকে, তো এইটুকুর মান কত, 32। ওকে, এই জিনিসটা জাস্ট মাথায় রাখো। তো থিটার মান যদি এখন বের করতে পারে, থিটা সমান কি, m সমান কি, tan থিটা। তো m সমান আমরা জানি tan থিটা। m এর মান কত, 9/5।
সমান সমান tan থিটা। এখন এখান থেকে থিটার মান ভ্যালু বের করলে কি হবে, tan ইনভার্স 9/5। তো এখান থেকে থিটার সমান সমান লিখতে পারি হচ্ছে 60.945 ডিগ্রি। ওকে, তো এই যে থিটার মান আমার বের হয়ে গেছে। বুঝছি অঙ্কটা? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই কনসেপচুয়াল। ওকে, বুঝছি 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 বুঝছি। আচ্ছা, পরের মাত্র তো পরে একটা টপিক শেখাবো। একটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন। আচ্ছা দেখো, তো তাপমাত্রার পরিবর্তন এই ক্ষেত্রে দেখো আমরা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনগুলো আসলে নির্ণয় করবো। দেখো কেমন, এটা ধরো একটা সেলসিয়াস, এটা একটা স্কেল। তো আমরা কি করতাম, এখান থেকে একটা নিতাম, এটা একটা নিম্ন স্থিতিবিন্দু 0 ধরতাম, উপরটা 100 বা যে কোনো একটা কিছু ধরতাম। তো আমরা কি করতাম, C-0/100 - 0 করতাম না? তো দেখো এখন সিটা কি একটা নির্দিষ্ট তাপমাত্রায় বের করতেছে না, যে তাপমাত্রা তোমার লাগবে। তো C-0 কি লিখতে পারো, তাপমাত্রা পরিবর্তন না, তাপমাত্রা পরিবর্তন লিখতে পারো না উপরটায়, তাপমাত্রার তাপমাত্রার পরিবর্তন লিখতে পারো না উপরে। আর নিচে সবসময় কি লিখতা, তাপমাত্রা পরিবর্তন বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। আচ্ছা দেখো, এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্ক গুলো কি আসলে আমরা কি ধরে নিছি, একটা হচ্ছে কি বাষ্পবিন্দু পানির, আর একটা কি গলন বিন্দু। ওকে, তো বাষ্পকে আমরা কি বলতে পারি, স্টিম, আর ইয়াটাকে আইস, তাই না? তাহলে আমি এটাকে এমনি লিখতে পারি না, তাপমাত্রা পরিবর্তন বাই থেটা স্টিম মাইনাস থেটা আইস। এমনি লিখতে পারি না, স্টিম মানে বাষ্প মাইনাস থেটা আইস লিখতে পারি না? তো C-0 একটা পরিবর্তন না, তাহলে এটা ইয়ার জন্য কি, ডিগ্রি সেলসিয়াসের জন্য কি আমরা এটাকে ডেল সি দিয়ে লিখতে পারি না, তাপমাত্রা পরিবর্তন বাই থেটা স্টিম মাইনাস থেটা আইস ডিগ্রি সেলসিয়াসের জন্য এটা। তারপরে কি কেলভিন স্কেলের জন্য কি লিখবো, ডেল কে উপরে বাই 373 মাইনাস 273। রোমান স্কেলের জন্য কি লিখবো, ডেল আর বাই 80 মাইনাস 0। তারপরে কি স্কেল আছে, ফাইনাইট স্কেল, ফাইনাইট স্কেলের জন্য কি লিখবো, ডেল এফ বাই 212 মাইনাস 32। ওকে, বুঝতে পারছি? ইজি কিন্তু জিনিসটা বুঝতে পারছি। তাপমাত্রার পরিবর্তনটা কেমনে নিয়ে আসলাম, এই তাপমাত্রার পরিবর্তন দিয়ে চলো কিছু ম্যাথ করি। দেখো একটি বস্তুর তাপমাত্রা 90 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে নামানো হলে ফারেনহাইট স্কেলে এর পরিবর্তন কত? দেখো এখানে দেখো তো, একটি বস্তুর তাপমাত্রা কি বলছে, একটি বস্তুর তাপমাত্রা 90 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে নামানো হলো। তাহলে বলছে যে আমরা সেলসিয়াস হিসেবে বুঝতে না, তো এখন কি বলছে, ফারেনহাইটে তাপমাত্রা পরিবর্তনটা কত। ওকে, তো এখন দেখো বস্তুর তাপমাত্রা 90 থেকে 45-এ নামানো হচ্ছে। তো আমরা কি শিখলাম, ডেল সি বাই 100 সমান সমান কি, ডেল এফ বাই কত, 212 মাইনাস 32। তাহলে তো আমরা ফারেনহাইট স্কেলের পরিবর্তনটা পাবো। তো ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তনটা কত, 90 মাইনাস 45 বাই 100 সমান সমান কি লিখতে পারি, ডেল এফ বাই 180। এখান থেকে ডেল এফ এর মানটা কত আসবে, চলো হিসাব করি। 45 বাই 100 x বাই 180, তো এখান থেকে আসতেছে হচ্ছে 81। তো ডেল এফ এর পরিবর্তনটা আমরা কত লিখতে পারি, 81 ফারেনহাইট। ওকে,
মনে থাকবে। এবার আমরা শিখবো হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার। তো এবার শিখবো হচ্ছে আমরা ত্রুটিপূর্ণ থার্মোমিটার। তো দেখো এখন এক একটা থার্মোমিটার, ধরো তোমার থার্মোমিটার নষ্ট থার্মোমিটার তুমি নিয়ে আসছো, সেটা এক একটা সময় মনে করো বরফ বিন্দুর সময় মনে করো 0°C বলতে ধরো 5°C দেখাচ্ছে। এখন তার মানে তো ইয়ার সময় তো যেহেতু একটু কম বেশি দেখাচ্ছে, তার মানে যখন তুমি বাষ্প বিন্দুতে যাবে তখন দেখাবে হয়তো 105 বা 115, এরকম তো দেখাতে পারে, এরকম তো নষ্ট ক্যালকুলেটর থাকতে পারে, তাই না? তো এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো, যেটাই আসুক না কেন, আমি এটা শিখেছি না, থেটা মাইনাস থেটা আইস মানে কি, যেটা বের করবা ত্রুটিপূর্ণ থার্মোমিটারে থেকে কি নিম্ন স্থিরাঙ্কটা বিয়োগ করবা বাই থেটা স্টিম মাইনাস থেটা আইস। মনে থাকবে? আশা করছি মনে থাকবে। আচ্ছা, সো থেটা মাইনাস থেটা আইস ইজ ইকুয়ালস টু থেটা স্টিম মাইনাস থেটা আইস। আমরা কিন্তু এটা অন্যভাবে শিখছিলাম, বা থেটা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, জাস্ট আমরা ইংলিশটা লিখলাম, ইংলিশ টার্মটা। ওকে, তো এটার সময় সময় কি লিখতে পারি, একইভাবে ভালো থার্মোমিটার যেটা আছে সি ডিফিক্ট লিখলাম। ওকে, ডিফেক্ট যেটা ডিফেক্ট আছে, যেটা প্রবলেম আছে, বাই সি মাইনাস 0/100 মাইনাস 0 সমান সমান কি হবে, এফ মাইনাস 32 বাই 212 মাইনাস 32 সমান সমান কি লিখতে পারি, আর মাইনাস 0 বাই 80 মাইনাস 0 সমান সমান কি লিখতে পারি, কে মাইনাস 273 বাই 373 মাইনাস 273। ওকে, তো দেখো এই যে এইটা সমান হচ্ছে কিভাবে, তো আমরা থার্মোমিটার ত্রুটিপূর্ণ হোক আর যাই হোক, সবসময় কি হবে, বিসি বাই এসির ভ্যালুটা সবসময় সেম হবে না, এ সি বিসি বাই এসির ভ্যালুটা সবসময় সেম হবে না, সবসময় কনস্ট্যান্ট থাকে না, একটা সিএনএসটি কনস্ট্যান্ট থাকে না, সেটা যে থার্মোমিটারের জন্যই হোক। তো এখন যদি একটা নষ্ট থার্মোমিটার আনো, সে যদি সি ভুল দেখায়, তার মানে এটাও ভুল দেখাবে, সিটা একটু কম দেখালে এটা একটু কম দেখাবে, সেক্ষেত্রে অনুপাতটা কি সবারই সেম থাকবে। তো সেখান থেকে আমরা বলতে পারি যে থিটা ডিফেক্ট যেটা আছে, ঠিক আছে, থিটা আইস বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস করলে সি মাইনাস 0/100 মাইনাস 0 সমান সমান এফ মাইনাস 32 বাই 212 মাইনাস 32 সমান সমান আর মাইনাস 0 বাই 80 মাইনাস 0 সমান সমান কে মাইনাস 273 বাই 373 মাইনাস 273। আশা করি ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা তোমরা বুঝতে পারছো। চলো আমরা এবার এখান থেকে কিছু ম্যাথ করবো। ত্রুটিপূর্ণ থার্মোমিটার খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, কোন থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক 1 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 101 ডিগ্রি। এখন বলছে যে 30°C তাপমাত্রায় ওই থার্মোমিটারের পাঠ কত। এখন দেখো কি বলছে, কোন থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক দেওয়া আছে 1 ডিগ্রি, এখানে কিন্তু সেলসিয়াস বলা নাই, এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 101 ডিগ্রি। এখন বলছে যে 30°C তাপমাত্রা ওই থার্মোমিটারে পাঠ কত। এখন দেখো যেটা ধরো একটা নষ্ট থার্মোমিটার, এখন বলছে কি যে সেলসিয়াস যে তাপমাত্রা আছে 30°C, এই তাপমাত্রায় তোমার এই নষ্ট থার্মোমিটারের পাঠটা কত হবে। তো আমরা কি শিখছি, থেটা মাইনাস থেটা আইস, থেটা আইস মানে কি নিম্ন স্থিরাঙ্ক 1 সমান সমান কি লিখতে পারি, ঊর্ধ্ব মাইনাস নিম্ন 101 মাইনাস 1 সমান সমান কি লিখতে পারো ওইটার জন্য, থিটার মানটাই তো বের করতে হবে, বাট সেলসিয়াসের জন্য কি লিখতে পারো 30 মাইনাস 0/100 মাইনাস 0, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে সি মাইনাস 0/100 মাইনাস 0, থিটা মাইনাস 1/100 মাইনাস 1। এখান থেকে আমরা বের করতে পারি, দেখো কি আসে, x মাইনাস 1/100 1 মাইনাস 1 সমান সমান 30/100। এখান থেকে আসছে হচ্ছে 31। তো এটা আমার পার্টটা কত হবে, থেটার পার্টটা, থেটা সমান সমান 31 ডিগ্রি। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা অঙ্ক,
একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার এর বরফ বিন্দু 3 ডিগ্রি সেলসিয়াস এবং নিম্ন এবং হচ্ছে স্টিম বিন্দু 102 ডিগ্রি সেলসিয়াস যখন এই থার্মোমিটারে 52 ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করে তখন ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত? ওকে, দেখো কি দেওয়া আছে, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বরফ বিন্দু দেওয়া আছে, স্টিম বিন্দু দেওয়া আছে, এখন একটা প্রদর্শন করে যে তাপমাত্রা মানে সি বা থিটা যেটা সেটা দেওয়া আছে। এখন বলছে যে ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা কত। তো দেখো, তো আমরা এটার জন্য কি জানি, এটার ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য কি জানি, থিটা মাইনাস থিটা আইস বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস সমান কি, কার জন্য বের করতেছি, ফারেনহাইটের জন্য, F মাইনাস 32 বাই 180, তাই না? এটার জন্য থিটার মান কত, 52 ডিগ্রি প্রদর্শন করতেছে। তো 52 মাইনাস থিটা আইস বরফ বিন্দুর কত 3 বাই স্টিম কত 102 মাইনাস 3 নিম্ন সমান কি লিখতে পারি, F মাইনাস 32 বাই 180। এখান থেকে আমার কি বের হয়ে আসবে, F বের হয়ে আসবে। Fটা তোমরা বের করে ফেলো দ্রুত। তো এখান থেকে আসতেছে হচ্ছে F সমান 121.09 ডিগ্রি ফারেনহাইট। তো এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি তোমরা অঙ্কগুলো সব বুঝতে পারতেছো। আচ্ছা, এটা শেষ, এবার আমরা বস্তুতে তাপের প্রভাব শিখবো। আচ্ছা, এবার শিখবো হচ্ছে বস্তুতে তাপের প্রভাব। আচ্ছা, বস্তুতে তাপের প্রভাব। এখন তাপের ফলে বস্তু কি হইতে পারে, তাপমাত্রা পরিবর্তন হইতে পারে, সাথে সাথে কি অবস্থারও পরিবর্তন হইতে পারে। তো বস্তুর তাপের প্রভাবে কত ধরনের পরিবর্তন হয়, 2 ধরনের। তো কি কি, একটা কি হবে, একটা হচ্ছে অবস্থার পরিবর্তন হইতে পারে, আরেকটা কি হইতে পারে, তাপমাত্রার পরিবর্তন হইতে পারে, আচ্ছা, অবস্থা পরিবর্তনের উদাহরণ কি হতে পারে, ধরো তুমি বরফকে তাপ দিচ্ছ, বরফকে তাপ দেওয়ার পরে ফলে কি হচ্ছে, যে যখন তাপ দিচ্ছে ওটা একসময় গলে যাচ্ছে না, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কি গলে যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কি বলতে পারি, এটা শুধুমাত্র অবস্থার পরিবর্তন হচ্ছে। আবার দেখো পানি, ধরো তোমার কাছে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আসছে, তুমি কি করলা, তাপ দিয়ে এটাকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত করলা। তো এটা কি কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না, কি হচ্ছে পরিবর্তন, শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন। তো আমরা কি বলতে পারি, এই তাপের প্রভাবে 2 ধরনের পরিবর্তন লক্ষণীয়। ওকে, আচ্ছা দেখো, m কেজি ভরের তাপমাত্রা ডেল থিটা কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ ধরো
কিউ পরিমাণ। ওকে, তো এম কেজি ভরের তাপমাত্রা এই ডেল থিটা কেলভিন পরিমাণ বৃদ্ধি, কোনো কিছু বৃদ্ধিকে আমরা ডেল থিটা দিয়ে প্রকাশ করে লিখতে পারি না। ডেল থিটা সমান সমান কি লিখতে পারো, থিটা ফাইনাল মাইনাস থিটা ইনিশিয়াল, তাই না? শেষে যে অবস্থায় ছিল মাইনাস আদি অবস্থা, এই দুইটা বিয়োগফল কি আমরা বৃদ্ধিটা বা যে পরিমাণ কমছে এটা প্রকাশ করতে পারি না? হ্যাঁ, তো এম কেজি ভরের তাপমাত্রা এত পরিমাণ যদি বৃদ্ধি করো, সে তার জন্য কি লাগবে, কিউ পরিমাণ তাপ লাগবে। এখন কি আমি লিখতে পারি, 1 কেজি ভরের তাপমাত্রা যদি 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে চাও তাহলে কি লাগবে, কি করতাম, কিউ বাই এই দুটো ভাগ করে দিতে না? হ্যাঁ, তো কিউ বাই এম ডেল থিটা করতে না? তো এটাকে আমরা লিখতে পারি যে কোনো বস্তুর আপেক্ষিক তাপ। কি লিখতে পারি, যে কোনো বস্তুর আপেক্ষিক তাপ। এটাকে কি দ্বারা প্রকাশ করতে পারি, এস দ্বারা। সমস্যা কি লিখতে পারি, কিউ বাই এম ডেল থিটা। আচ্ছা, তো যে কোনো বস্তুর আপেক্ষিক তাপ এস বের করে ফেললাম, সমান সমান কিউ বাই এম ডেল থিটা। কিউ সমান সমান এখান থেকে কি লিখতে পারি, এম এস ডেল থিটা। এই তো আমরা একটা সূত্র বের করে ফেলছি। এই সূত্রটা তোমরা ডিরেক্ট মুখস্থ করে ফেলবো। এই সূত্রটা খাটবে কখন, খাটবে যখন বস্তুর অবস্থার পরিবর্তন হবে না, অবস্থার পরিবর্তন হবে না। তো কি অবস্থা পরিবর্তন যদি না হয় তাহলে কি হিসেবে পরিবর্তন হতে পারে, তাপমাত্রার পরিবর্তন। শুধুমাত্র তাপমাত্রায় পরিবর্তন হলে এই সূত্রটা আমার কি হবে, খাটবে। বুঝতে পারছো? যদি বস্তুর অবস্থার পরিবর্তন হয় সেই ক্ষেত্রে এই সূত্র কিন্তু একেবারেই খাটবে না, মাথায় রেখো। ওকে, তো এটা একক বের করি। চলো, এখন আমার এস এর একক চাই। ধরো আপেক্ষিক তাপের একক কি আমাকে বের করতে বলে, আপেক্ষিক আপেক্ষিক তাপের এককটা কি, চলো বের করি। আপেক্ষিক তাপ সমান সমান কি লিখতে পারি, এই এককগুলো বের করার ক্ষেত্রে একটা সোজা ট্রিক্স আছে। দেখো, কিউ, কিউ হচ্ছে তাপ, শক্তি, তাই না? তাপ কি, কিউ হচ্ছে তাপ, শক্তি। এটাকে কি দ্বারা প্রকাশ করতে পারো, এর একক কি হতে পারে, শক্তির জুল, রাইট? ওকে, তো আমি উপরে লিখলাম কি, জুল। দেখো উপরে কিউ আছে, উপরে কিউ আছে, এর জন্য আমরা কি করলাম, ওর এককটা লিখলাম। নিচে কি আছে, ভর আছে, ভরের একক কি, এসআই এককে কেজি। ওকে, কেজি লিখলাম। তারপরে দেখো ডেল থিটা আছে, ডেল থিটাকে কি দ্বারা প্রকাশ করতে পারি, কেলভিন। এর একক কি, কেলভিন না? আমরা কি বলছি, ডেল কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে, তো কেলভিন লিখতে পারি। তাহলে এর একটা কি হচ্ছে, জুল পার কেজি পার কেলভিন। তো এস এর এককটা কি হবে, জুল পার কেজি পার কেলভিন। মনে থাকবে, আশা করি মনে থাকবে। দেখো এবার খুবই সোজা, খুবই সোজা, তাপগতিবিদ্যা খুবই সোজা। দেখো এখন তো আমরা তো আপেক্ষিক তাপ বের করলাম কোনো বস্তুর। এখন আমরা বেশিরভাগ অধ্যায় কি নিয়ে কাজ করতেছি, পানি নিয়ে কাজ করতেছি না? পানি বা বরফ বা বাষ্প। তাহলে আমরা এই তিনটে আপেক্ষিক তাপ মুখস্থ রাখবো। কি, বরফের আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ 2100 জুল পার কেজি পার কেলভিন। ওকে, তারপর কি আছে, পানির আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ কত হবে, 4200 জুল পার কেজি পার কেলভিন, তাই না? তারপরে কি আছে, বাষ্প, বাষ্পের আপেক্ষিক তাপ কত হবে, 2000 জুল পার কেজি পার কেলভিন। ওকে, আশা করছি এটা সবার মনে থাকবে। আচ্ছা, তো তাপমাত্রা পরিবর্তনে আমি একটা জিনিস মিস দিচ্ছি, যে এখানে আমি একটা ডেল থিটা আনছিলাম না, এম এস কিউ সমান এম এস ডেল থিটা। এখানে থিটাটাকে কি, ডেল থিটার মানটা কি হবে, কেলভিনে হবে। বাট তুমি যদি ডেল থিটার মানটা ডিগ্রি সেলসিয়াসে রাখো তাহলে কি কোনো সমস্যা আছে? মানে তুমি মনে করো ডেল থিটা কি মিল, থিটা ফাইনাল মাইনাস থিটা ইনিশিয়াল না, ধরো 100 কেলভিন আছে আর 30 কেলভিন আছে, তো 100 মাইনাস 30 এইভাবে হবে না, 70 হবে তখন। তো তুমি কি করলে, ধরো তোমাকে ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে, ওকে, তুমি চাচ্ছ যে এখন কেলভিনে রূপান্তর করবা, দেন বিয়োগ করবা। আসলে কি এটা করার দরকার আছে কিনা সেটা আমরা শিখবো। দেখো সেলসিয়াস ভার্সেস ফারেনহাইট। ওকে, তো দেখো
পরিবর্তন না, তাপমাত্রার পরিবর্তন। এটার ক্ষেত্রে কি C-0 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে 100 - 0। ইয়ার ক্ষেত্রে কি K-273/373 -273। তাহলে উপরে পরিবর্তন কি দ্বারা প্রকাশ করতে পারি? ডেল সি বাই নিচে কি 100 সমান সমান কি ডেল কে বাই 100। তাহলে কি ডেল সি সমান সমান ডেল কে। আল্লাহ, একটা জিনিস বুঝলাম যে তুমি ডিগ্রি সেলসিয়াসের যদি দুইটা ইয়া থাকে সেটাকে আমার কেলভিনে রূপান্তর করার কোনো দরকার নেই। কি করব? ডিগ্রি সেলসিয়াস থাকলে ওই ডিগ্রি সেলসিয়াস দুইটাকে বিয়োগ করব, তাইলে আমি ডেল থিটা পেয়ে যাব। আমাকে আর কেলভিনে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আবার যদি কেলভিনে দেওয়া থাকে শুধু দুইটাকে বিয়োগ করব, আমাকে আর ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছি? ওকে। আচ্ছা, চলো আমরা ম্যাথ লিখে কিছু। 120 গ্রাম জলের উষ্ণতা 120 গ্রাম জলের উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 130 ডিগ্রি সেলসিয়াস 130 ডিগ্রি সেলসিয়াস এ বৃদ্ধি করতে কত তাপ লাগবে? ওকে, দেখো কি বলছে। 120 গ্রাম জলের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 130 ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি করতে কত তাপ লাগবে? আমরা একটু আগে একটা সূত্র শিখলাম না, কিউ সমান সমান এম এস ডেল থিটা। কিউ সমান সমান এম এস ডেল থিটা। তো আমার কি তাপ লাগবে বলছে না, তার মানে আমার কি বের করতে হবে? কিউ বের করতে হবে, রাইট? হ্যাঁ। তো কিউ এম আমরা কিসে নিয়ে যাবো? সব এসআই একক কেন? এখানে কিসে আছে? ভর আছে 120 গ্রাম। তাহলে আমি কি করবো? 120 ইন্টু 10⁻³ কেজি। কেজি করে নিলাম। এস এর মান কত? জল বলছে না, মানে পানি। এস এর মান কি 4200 কিন্তু ডেল থিটা আমরা কি বলছি? ডেল থিটা কেলভিন থেকে বিয়োগ করলে হবে, সেলসিয়াস থেকে বিয়োগ করলে হবে। তো এখানে দেখো 130 আসছে, 30 আছে, কি করবো? 130 - 30, তাহলে কি হচ্ছে 0.12 গুণন 4200 গুণন 100, তাই না? তো দেখো 12 গুণন 4200 আসে এখান থেকে, 12 গুণন 4200। তো মানটা কত আসে দেখো তো? 12 গুণন 4200 50,400 না? দেখো তো এখান থেকে কি আসে? 50,400। এটাকে কি একক? জুল। ওকে, আশা করতেছি তোমরা সবাই বুঝতে পারছো। খুবই সহজ একটা অঙ্ক। ওকে ওকে। আচ্ছা, একটু আগে আমরা তাপমাত্রার পরিবর্তনটা শিখছি, এবার আমরা শিখবো হচ্ছে অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন। ওকে, অবস্থার পরিবর্তন। আচ্ছা, অবস্থার পরিবর্তন। এখন দেখো 9টা তোমরা নিশ্চয়ই পড়ে আসছো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তর করা যায়। পড়ছো কিনা? পড়ো নাই? অবশ্যই পড়ছো। তো দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে তুমি পানিতে পরিণত করতেছো কত তাপমাত্রা? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাই না? তাইলে এই ক্ষেত্রে শুধু আমার অবস্থার পরিবর্তনটা হচ্ছে না, তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে। তাইলে কি এক্ষেত্রে তো তাপের প্রয়োজন আছে, অবশ্যই তাপের পরিবর্তন আছে, বাট তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। তো তুমি যদি এখন কিউ সমান সমান এম এস ডেল থিটা দিয়ে অঙ্ক করো, তাহলে ডেল থিটার মান কত হবে? 0 হবে না? তাপমাত্রার তো কোনো পরিবর্তনই নেই, তখন কিউ সমান সমান 0 আসবে। বাট অ্যান্সারটা কি ঠিক? আসলে ভুল। তো এটার জন্য যে সূত্র সেটা হচ্ছে কিউ সমান সমান এম এল এফ অথবা এম এল ভি। এল এফ কখন? এল ভি কত? এল ভি কখন? এল এফ হলো, মনে রাখো, এল এফ হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। কি? বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। আর এলভি হচ্ছে, এলভি থেকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। কি? বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ।
আচ্ছা, এখন এই এলএফ এর মানটা কি? এলএফ এর মানটা হচ্ছে 336,123 জুল পার কেজি। এলভির মানটা কত? 2268,000 জুল পার কেজি। অর্থাৎ কি, এলএফ কি, বরফ গলনে আপেক্ষিক শক্তি পেলাম না, তার মানে 1 কেজি বরফ গলাইতে যে পরিমাণ শক্তি লাগবে সেটা হচ্ছে 336,000 জুল। আবার দেখো 1 কেজি পানিকে বাষ্পে রূপান্তর করতে যে পরিমাণ শক্তি লাগবে সেটা হচ্ছে 2268,000 জুল। সেখানে কোনো কিসের পরিবর্তন হবে না? তাপমাত্রার পরিবর্তন হবে না। তো আমরা কি শিখলাম? কিউ সমান সমান এমএলএফ আর কিউ সমান সমান এমএলভি। যদি বরফ গলনের কথা বলে তাহলে কিউ সমান সমান এমএলএফ করবা, আর যদি বাষ্পের বলে অবস্থা পরিবর্তন হয়েছে তাহলে কিউ সমান সমান এমএলভি করবা। ওকে, আশা করতেছি তোমরা এই দুইটা জিনিস ভালোভাবে মুখস্থ করে রাখবা। ওকে, 336,000 জুল পার কেজি আর হচ্ছে 2268,000 জুল পার কেজি। ওকে, এই দুইটা সূত্র কিন্তু মুখস্থ চাই, কিউ সমান সমান এমএলএফ আর কিউ সমান সমান এমএলভি। ওকে, আচ্ছা, আজকে অনেকখানি পড়ায় ফেলছি তোমাদেরকে। আচ্ছা, একটা টাইপের ম্যাথ করাই দিয়ে তোমাদের কাছে ছুটি দিয়ে দেবো। দেখো, $10°C তাপমাত্রার 10°C তাপমাত্রার 100 গ্রাম জলের সাথে 15°C তাপমাত্রার 80 গ্রাম জল মেশানো হলে কি, জল মেশানো যদি হয় তাহলে চূড়ান্ত তাপমাত্রাটা কত? চূড়ান্ত তাপমাত্রা কত? এখন দেখো কি বলছে, 10°C তাপমাত্রায় 100 গ্রাম জলের সাথে 15°C তাপমাত্রায় 80 গ্রাম জল মেশানো হলে চূড়ান্ত তাপমাত্রা কত? এখন দেখো, তোমরা যখন হচ্ছে গোসলে যাও তখন শীতের দিনে কি করো? গরম পানি দেয় না তোমাদেরকে মা বাবারা করে, বা গ্রিজার থেকে গরম পানি হয় না? তো গ্রিজার থেকে যখন পানিটা আসে তখন দেখো না খুবই গরম পানিটা, বেশিক্ষণ ধরে রাখলে অনেক গরম আসে না, তখন তোমরা কি করো? একটু ঠান্ডা পানি মেশানোটার সাথে, তারপরে একটা তোমার শরীরে আরাম লাগবে এরকম একটা উপযোগী একটা পানি তৈরি করে নাও না তোমরা নিজেরাই? তো ওটা কেমনে হয় আসলে সেই জিনিসটাই, এটা একটা অঙ্ক, বুঝলা? তো সেই অঙ্কটা এখন আমরা সলভ করবো। দেখো কেমনে হয়। তো এখানে কিসের পরিবর্তন হচ্ছে আগে বুঝো তো, কিসের পরিবর্তন হচ্ছে? তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না অবস্থার পরিবর্তন হচ্ছে? দেখো তো, জল তো জলই আসছে, তাই না? এটা কি বাষ্প হচ্ছে না, কিন্তু দেখো 15°C 10°C এর মধ্যে তো কাজ, এটা কি বাষ্প হচ্ছে না। তো আমার এর জন্য কোন সূত্রটা খাটবে? এমএস ডেল থিটা। এখন দেখো, এই 10°C তাপমাত্রায় 100 গ্রাম জলটা আর এই 15°C 80 গ্রাম জলটা মিশবে একসাথে, মিশে এই 10°C হচ্ছে একটু গরম বানাবে, আবার এই 15°C হচ্ছে একটু ঠান্ডা বানাবে না? এই জিনিসটাকে বুঝো। দেখো, তোমার এখন বর্তমানে জল আছে হচ্ছে 10°C, খুবই ঠান্ডা। তুমি কি করলা, কি গ্রিজারের 15°C পানিটা ওর সাথে একটু মিশাই দিলা। তো কি হবে? তোমার যেহেতু অনেক ঠান্ডা লাগতেছিল, এখন কি হবে? পানিটা একটু গরম হবে। আবার দেখো, এই 15°C একটা অতিরিক্ত গরম, তো এটা কি একটু ঠান্ডা হবে, মিলে একটা পরিমিত তাপমাত্রায় চলে আসবে না, যেটা তোমার শরীরের জন্য উপযোগী বা ভালো লাগবে। তো সেই তাপমাত্রাকে আমরা ধরবো হচ্ছে থিটা। ওকে, যেটা দরকার সেটা হচ্ছে কি করলাম আমরা? থিটা হিসেবে করলাম বোঝার সাপেক্ষে। তো আমরা কি লিখতে পারি? এম এস ডেল থিটা। উভয়ের ক্ষেত্রে দেখো, এটা যে পরিমাণ এখন শক্তি, এটা কি করছে? শক্তি গ্রহণ করছে না, যেহেতু তাপমাত্রা বাড়তেছে শক্তি গ্রহণ করছে, আর এটা কি করছে? শক্তি ত্যাগ করছে। তো দেখো, একটার ক্ষেত্রে শক্তি গ্রহণ করছে মানে শক্তিটা পজিটিভ, আর একটার ক্ষেত্রে শক্তিটা হচ্ছে নেগেটিভ। বাট আমরা এখানে কি পজিটিভ নেগেটিভ নিয়ে কাজ করবো না, কারণ কি আমাদের দরকার হচ্ছে দুইটা সমীকরণ থেকে আমরা থিটা ভ্যালুটা বের করবো। এখানে আমরা কোনো প্লাস মাইনাস আনবো না, প্লাস মাইনাস আনলে অঙ্ক ভেজাল চলে আসছে। ওকে, তো দেখো এম এস ডেল থিটা, এটা হচ্ছে এই পরিমাণ শক্তি গৃহীত হয়েছে। শক্তি কি করছে? এই 10°C গ্রহণ করছে।
একইভাবে এটা সমান সমান এম এস ডেল থিটা লিখতে পারি না, যেটা এটা বর্জন করছে লিখতে পারি কিনা? অবশ্যই পারি। তো দেখো এটার ক্ষেত্রে এখন দেখো দুই ক্ষেত্রে এম এম আছে তাই না, দুইটাই দেখো গ্রামে আছে, তার মানে আমাকে কি কেজিতে নিয়ে যাওয়ার দরকার আছে? যদি আমি কেজিতে নিয়ে যাই টি ইনভার্স 3 দ্বারা গুণ করতে হবে উভয় পাশে, তো উভয় পাশে তো কাটাকাটি হয়ে যাচ্ছে, তো আমার দরকার আছে কোনো কিছু? আবার দেখো দুইটাই জল, এস এর মান কি 4200, দুইটার জন্যই না, তো আমার এস এর মান রাখার দরকার আছে, আমি এস এস কাটা দিতে পারি না? অবশ্যই পারি। তো প্রথমটার জন্য কি 100 গুণন এস গুণন ডেল থেটা। এখন দেখো থেটাটা কি 10 ডিগ্রির চেয়ে বেশি হবে না, বললাম একটু আগে, তো আমি কি করতে পারি থেটা মাইনাস 10, যেন আমার কি নেগেটিভ না আসে এমন ভাবে আমি অঙ্কটা করবো। সেটা অবশ্যই বেশি হবে তাই না, কারণ 10 ডিগ্রি সেলসিয়াসটা অতিরিক্ত ঠান্ডা, আমি একটু গরম করছি, তার মানে থেটার মানটা এখন যেটা তাপমাত্রায় আছে পানিটা সেটা একটু গরম হবে এটার চেয়ে, তার মানে থেটার মানটা 10 অপেক্ষা বড়। আবার এটার ক্ষেত্রে কি কত গ্রাম, 80 গ্রাম জল গুণন এস, এর ডেল থেটা রকম কত হবে দেখো, এ তাপ বর্জন করছে না, তার মানে 15 থেকে থেটায় গেছে, তার মানে কি 15টা অবশ্যই বড় হবে থেটা অপেক্ষা, যেহেতু একটু তাপমাত্রা কমছে। তো এখানে কি হবে, যত মাইনাস না আসে 15 মাইনাস থেটা, এখান থেকে আমরা থেটার ভ্যালুটা বের করবো, দেখবা এই মানটা আসবে 10 থেকে 15-র মাঝে। চলো দেখি করে দেখি, x মাইনাস 10 সমান সমান 80 গুণন 15 মাইনাস এক্স, এটা আসতেছে 12.22 ডিগ্রি সেলসিয়াস। কত আসতেছে থিটার মানটা? 12.22 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা কি বুঝতে পারলাম, পানিটা এখন এই তাপমাত্রায় আছে, কিসের 10-এর চেয়ে একটু বেশি, 15-এর চেয়ে একটু কম, তার মানে কি এটা তোমার শরীরের জন্য উপযোগী এমন একটা তাপমাত্রা এখন বর্তমানে আছে, যেটা তোমার দরকার, মূলত যেটা তোমার দরকার সেই তাপমাত্রা এটা এখন আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, আমরা আজকে অনেক কিছুই পড়ে ফেলছি। সাধারণত এক লেকচার এত কিছু পড়ানো হয় না, তবে 1 ঘন্টার মাঝে আমরা যত কিছু শিখছি আশা করি কোথাও এত তাড়াতাড়ি এত ফাস্ট শিখতে পারবে না। তো আমার চ্যানেলটা অনেক ভালোভাবে গ্রো করছে, তোমরা আশা করি সাথে থাকবে আমার, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, চ্যানেলটা ফলো করতে ভুলিও না। তো ধন্যবাদ আজকের জন্য।